এই পৃথিবীর কেউ তুমি ছাড়া আমাকে অন্য কারো বউ বানাতে পারবে না। দীর্ঘ 15 বছর পর গ্রামে এসেছি। উদ্দেশ্য একটাই, আনোয়ার স্যারের সাথে দেখা করা। আজ থেকে 15 বছর আগে গ্রাম থেকে ঢাকা চলে গিয়েছিলাম লেখাপড়া করার জন্য। আমাদের গ্রামে ক্লাস 5-এর পর আর পড়াশোনা করার জন্য স্কুল নেই। স্যারের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বনের তৈরি 2টা ঘর দুই পাশে, মাঝে অনেক বড় উঠান। একটা মেয়ে উঠানে উল্টো দিক হয়ে ঘুরে আকাশের দিকে ঘুরে ওড়াচ্ছে। এই যে শুনছেন? কারো কণ্ঠ শুনে পেছনে ঘুরে দেখি একটা ক্রাশ খাওয়ার মতো ছেলে দাঁড়িয়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ঘাড় বেয়ে পড়ে আছে। চোখ দুটো দেখে যে কেউ এই ছেলের প্রেমে পড়ে যাবে। মেয়েটা আমার দিকে ঘুরতেই বড় বড় চোখে তাকিয়ে আছে। মেয়েটার দিকে হলুদ রঙের একটা 3 পিস পরেছে, চোখের কোণে কাজল আঁকা, চুলগুলো অনেক বড়, আর চোখে অদ্ভুত এক মায়া মেয়েটার। জি, টেল কারে যাই? এটা আনোয়ার স্যারের বাড়ি না? আব্বা গোয়িং মার্কেট, ইয়েস্টারডে কামিং। ইয়েস্টারডে কামিং মানে মানে গতকাল আসবে? ইয়েস্টারডে গতকাল কেমনে আসবে? আগামীকাল আসবে, মানে ইয়েস্টারডে। মেয়েটার কথা শুনে আমি হাসতে থাকি। মেয়েটা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে, এই আপনি হাসছেন কেন? কে আপনি সেটা বলেন। হাসছি এই কারণ ইয়েস্টারডে মানে হলো গতকাল, আর টুমোরো মানে হচ্ছে আগামীকাল। আর আমি আনোয়ার স্যারের একজন ছাত্র। আমার নাম প্রিয়। প্রিয় তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তমা। ও মাই গড, তমা তুমি? কত বড় হয়ে গেছো তুমি! আমি তো তোমাকে চিনতেই পারিনি। তোমাকে এত সুন্দর ইংলিশ শিখালো কে? হ্যাঁ, আমি তো আর তোমার মতো ঢাকা গিয়ে লেখাপড়া করিনি। আমাদের গ্রামে ক্লাস 5-এর উপরে স্কুল নেই, সেটা তো তুমি জানো। আব্বা আমাকে বলেছিল ঢাকা গিয়ে পড়তে, আমার লেখাপড়া করতে ভালো লাগে না, তাই যাইনি। ঢাকায় লেখাপড়া শেষ করে একটা জব করছি। আচ্ছা, আমি যাই তাহলে, এখন আসি। স্যার আসলে আবার আসবো। তা কি করছো আজকাল? এটা কেমন কথা? তুমি আব্বার কাছে আসছো আর অন্য কোথায় থাকবে? আমাদের 2টা ঘর আছে, এই দেখো আব্বা কল করছে। তুমি আসো, বসো, আমি কথা বলি আব্বার সাথে। কিরে মা, এতক্ষণ লাগলো কল রিসিভ করতে? তোমার এক ছাত্রের সাথে কথা বলছিলাম, তোমার সাথে দেখা করতে আসছে 15 বছর পর। আমার সাথে দেখা করতে 15 বছর পর কে আসতে? তোমার ফেভারিট ছাত্র, তুমি যার কথা মাঝে মাঝে বলো। প্রিয় আছে আমাদের বাসায়। আব্বা, আমি বলছি তুমি কাল আসবা। চলে যেতে চাইছিল, আমি আমাদের বাসায় থাকতে বলছি। ভালো করছস। আচ্ছা, আমি কাল আসতে পারবো না। আমাদের বাসায় আমার আসতে আরো 3-4 দিন লেগে যাবে। প্রিয়কে বল আমাদের বাসায় থাকতে, আমি আসলে তারপর যেন যায়। আচ্ছা আব্বা, তুমি সাবধানে থাইকো আর সময় মতো খায় নিও। আচ্ছা মা, তুইও নিজের খেয়াল রাখিস। আচ্ছা প্রিয়, ভালো করে খেয়াল রাখিস। আমাদের বাসায় মেহমান প্রিয়। আমি ঠিক আছে বলে কল কেটে সামনে তাকিয়ে দেখি প্রিয় বারান্দায় একটা মোড়ার মধ্যে বসে বাড়ির চারদিকে চোখ বোলাচ্ছে। আমি গিয়ে প্রিয়র সামনে দাঁড়িয়ে বলি, কি দেখছো এভাবে? স্যার তার নিজের বাড়িটা সেই আগের মতোই রেখেছে। গ্রামে আসার পর সবকিছুই পরিবর্তন দেখছি, শুধু তোমাদের বাড়ি ছাড়া। আব্বা আগের মতোই আছে। আব্বা বলে সময়ের সাথে সাথে যা পরিবর্তন হয়ে যায়, আমি তাদের দলের নাম লিখতে চাই না। স্যার আগের মতোই আছে? আচ্ছা, স্যার কি বলল? আব্বার ফিরতে আরো 3-4 দিন লাগবে, আর তোমাকে আমাদের বাসায় থাকতে বলেছে। স্যার যখন বলেছে তখন তো থাকতেই হবে। আর এই কয়দিনে গ্রামটাকে ভালো করে দেখাও হবে। তোমাদের বাসার কিছুটা পিছনে একটা নদী ছিল না? এখনো আছে নদীটা? আছে, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ঘুরিয়ে আনছি। আমি ঠিক আছে বলে কলে এসে ফ্রেশ হয়ে নেই। তমা আমাকে একটা রুম দেখিয়ে দেয়। আমি রুমে গিয়ে চেঞ্জ করে এসে তোমার সাথে চলে আসি নদীর পাড়ে। পা থেকে দুজন জুতো খুলে নেই। আমি প্যান্ট কিছুটা উপরে টেনে হাঁটুর কাছে হোল্ড করে নেই। তমা আর আমি পাশাপাশি হাঁটছি। পানির ঢেউ এসে দুজনকে ভিজিয়ে দেয়।
দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে দেই, আবার হাঁটতে থাকি। আমি পানিতে জোরে লাথি দেই। পানিটা বাতাসের কারণে আমাদের গায়ে এসেই পড়ে। দুজনে আরও অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। অতঃপর চেঞ্জ করে নেই, রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। আর এভাবেই কখন কিভাবে 3 দিন পার হয়ে যায় বুঝতেই পারিনি। কাল স্যার চলে আসবে, আর আমিও স্যারের সাথে দেখা করে চলে যাব। এই 3 দিনে তো আমার প্রেমে পড়ে গিয়েছি। বলবো কি বলবো না ভাবছি। যাই হোক, আমি বলবো। যদি রাজি না হয় তবে মনকে অন্তত এটা বোঝাতে পারবো যে আমি আমার মনের কথা তো জানিয়েছি। আর না বললে সারা জীবন মনের মধ্যে দোটানা থাকবে। বিকেল 4টা। তোমাকে খুঁজে বেড়াচ্ছি, বাসার কোথাও পেলাম না। বাসার বাইরে আসতেই হঠাৎ চোখ যায় কিছুটা সামনে। তমা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসে তোমার পাশে দাঁড়াই। না তাকিয়েও বুঝতে পারছি প্রিয় এসে আমার পাশে দাঁড়িয়েছে। কাল আব্বা আসবে আর প্রিয়ও চলে যাবে। এই 3টে দিনে কিভাবে যে ওর মায়ের নিজেকে জড়িয়ে ফেলেছি বুঝতে পারিনি। কাল আব্বা আসলে তুমি কি চলে যাবে? যেতে তো হবেই। আচ্ছা তোমার কি মনে আছে ছোটবেলায় কেউ তোমার আর আমার নাম একসাথে নিলে কি দাঁড়াতো? আমাদের দুজনার নাম একসাথে। মনে আছে। তুমি প্রিয়, আমি তমা। দুটো একসাথে বললে প্রিয় তমা হয়ে যেত। আমার নামটাকে কি তোমার নামের সাথে জড়িয়ে পরিপূর্ণ করা যায় না তোমা? ঠিক বুঝিনি তোমার কথা। তুমি কি আমার প্রিয়তমা হবে তমা? প্রিয়র কথা শুনে খুশিতে চোখের কোণে পানি চলে আসে। শক্ত করে প্রিয়কে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিই। কিছু সময় পর প্রিয় আমাকে ওর বুকের থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। আমি চোখ বন্ধ করে নেই। কিভাবে এই কয়েকদিনে তোমার মায়ায় আমাকে জড়িয়ে নিয়েছো বুঝতে পারিনি। কাল তুমি চলে যাবে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমারও যে অনেক কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে চলে যাব এই কথাটা ভেবেই। স্যার আসলেই আমি আমাদের বিয়ের কথা বলবো। আমি মাথা নিচু করে মুচকি হেসে প্রিয়কে জড়িয়ে ধরি। কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থেকে বাসায় চলে আসি। পরের দিন সকালে আব্বা বাসায় আসে। আব্বার মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আব্বা, কি হয়েছে তোমার? প্রিয় কোথায়? প্রিয় তো রুমে আছে, কিন্তু তোমার কি হয়েছে? কি হয় নাই সেইটা ক। তুই প্রিয়কে নিয়ে সারা গ্রাম ঘুরে বেরিয়েছি, হাত ধরে হাঁটছিস। আমি গ্রামে ঢুকতেই মানুষ আমাকে দেখে ছি করছে। আমি নাকি মেয়েকে দিয়ে ব্যবসা করি, বাসায় ছেলে এনে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো শুধু প্রিয়কে আমাদের গ্রাম ঘুরিয়ে রেখেছি। রুম থেকে বের হয়ে স্যারের কথা শুনে খুব রাগ হচ্ছে। স্যারকে যারা এসব বলেছে তাদের নিজ হাতে খুন করতে ইচ্ছে করছে। আমি স্যারের সামনে এসে স্যারের পা ছুঁয়ে সালাম করতে গেলে স্যার পিছনে সরে যায়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি স্যারের দিকে। আমার সাথে দেখা হয়ে গেছে তোমার, এখন এখান থেকে চলে যাও। আমি তো চলেই যাব স্যার, আপনার সাথে দেখা করার জন্যই আমার এখানে আসা। আর লোকজন কি বলল সেটা শুনে আপনি নিজের মেয়েকে অবিশ্বাস করছেন? এইসব কথা রাখো। আমি একটা সমাজে বসবাস করি। আমার সমাজের মানুষ কি বলে কিভাবে সেটাতে আমার অনেক কিছু যায় আসে। তুমি চইলা যাও। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রিয়র কথা শুনে আব্বা রেগে যায়। প্রিয়র কাছে এসে গালে থাপ্পড় দেয়। চমকে উঠে আব্বার দিকে তাকিয়ে আছি। তুই ভাবলি কি কইরা তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দিমু? শহরে গিয়া কয়টা টাকা কামাইলে তোর পরিচয় হয়ে যায় না। তুই আমার মেয়েকে কি পরিচয় দিয়ে বিয়ে করবি? নিজে জানিস কি তোর বাপের নাম? তোর জন্য কি বৈধ না অবৈধ? চুপচাপ এই মুহূর্তে এখান থেকে আমার বাসা থেকে বের হয়ে যা। স্যারের কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তো আমার দিকে তাকিয়ে দেখি ও নীরবে চোখের পানি ফেলছে। রুমের ভিতরে এসে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে থাকি। কিছুটা পথ এগিয়ে আসার পর হঠাৎ পিছন থেকে তমার ডাক শুনতে পাই। তারপর পিছনে তাকিয়ে দেখি তমা দৌড়ে আমার কাছে আসছে। আমি দাঁড়িয়ে আছি। তমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে লাগলো, তুমি চলে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কান্না করো না তমা, আমি খুব তাড়াতাড়ি আসবো আর স্যারকে রাজি করাবো আমাদের বিয়ের জন্য।
তুমি আমাকে কথা দাও, তুমি অন্য কারো হবে না। এই দুনিয়ার কেউ আমাকে তুমি ছাড়া অন্য কারো বউ বানাতে পারবে না। এই তমা যত দিন বেঁচে থাকবে শুধু প্রিয়র প্রিয়তমা হয়ে থাকবে। তমাকে ছাড়িয়ে কিছুটা সামনে এগিয়ে এসে পিছনে তাকিয়ে দেখি তমার চোখ থেকে পানি পড়ছে আর আমাকে হাত নেড়ে বিদায় দিচ্ছে। আমিও তোমাকে বিদায় দিয়ে চোখে পানি নিয়েই চলে আসি তোমাদের বাসা থেকে। ঢাকায় যাবার জন্য বাস স্টেশনে এসে শুনি কি যেন সমস্যার জন্য আজকে কোনো বাস ঢাকায় যাবে না। কালকের আগে বাস পাবো না। রাতের থাকার জন্য একটা হোটেলে এসে রুম ভাড়া করি। রুমের ভিতরে এসে বসে আছি। মাথায় শুধু একটা কথাই বারবার চলছে, ছাড়ের বলা কথাগুলো। তুই আমার মেয়েকে কি পরিচয় দিয়ে বিয়ে করবি? তুই নিজে জানিস তোর বাবা মা কে? তোর জন্ম বৈধ না অবৈধ? চোখের পানি মুছে বাসায় আসতে আব্বা হাত টেনে ধরে বাসার ভেতরে নিয়ে এসে খাটের উপর ছুঁড়ে মারে। কপাল দিয়ে খাটের এক কোণে বাড়ি লাগে। কপাল কেটে মুহূর্তেই রক্ত বের হয়ে যায়। একটা ছেলে আমার সাথে দেখা করতে এসেছে, আর তুই তার সঙ্গে রং শুরু করছিস। আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ে দিব। ঘটকের সাথে আমার কথা হয়েছে। ছেলের বাড়ি ঢাকা। ঢাকায় নিজেদের 4টা বাড়ি আছে আর অনেক বড় ব্যবসায়ী ছেলে। মাথা থেকে প্রিয়র ভূত বের করব। আমি প্রিয় ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আব্বা। তুমি আমাকে মেরে ফেললেও আমি অন্য কাউকে বিয়ে করব না। তোকে কিভাবে রাজি করাতে হয় আমার জানা আছে। আজ থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ তোর। বলেই আব্বা আমার হাত থেকে মোবাইল নিয়ে রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয় বাহির থেকে। আমি শুয়ে শুয়ে কান্না করছি। পরের দিন চলে আসি ঢাকায়। গতকাল থেকে তোমাকে অনেকবার কল করেছি, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। নিশ্চয়ই ওর বাবা ওর মোবাইলটা নিয়ে গিয়েছে। এর মধ্যেই কেটে যায় 6 মাস। তোমার সাথে কোনো কথা হয়নি এই 6 মাসে। অফিসে যাওয়াও ছেড়ে দিয়েছি 3 মাস হলো। আমার সঙ্গী এখন সিগারেট। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালিয়ে খাচ্ছি। মোবাইল হাতে নিয়ে তোমার ছবির দিকে তাকিয়ে বলি, তুমি এই রোদের মতো, আমি তোমায় মেখেছি গো। তুমি এই মেঘের মতো বৃষ্টি অপেক্ষা করছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখাই না হোক। তোমার আমার প্রেম, আমি কি একাই স্মৃতিবাহন? তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার। তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। সিগারেট শেষ হয়ে কখন যে হাতের আঙুল পড়ে গিয়েছে বুঝতেই পারেনি। চোখের পানি মুছে বাসা থেকে বের হয়ে রওনা দেই তোমাদের বাসার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাই তোমাদের বাসায়। কিন্তু বাসায় এসে দেখি দরজায় তালা দেয়া, বাড়ির উঠানটা ময়লায় জমে আছে। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে জানতে পারি আনোয়ার স্যার তোমাকে নিয়ে ঢাকায় চলে গিয়েছে। তাই লেট না করে সাথে সাথেই ঢাকায় ব্যাক করি। ঢাকার অলি গলি সব জায়গায় তোমাকে খুঁজি, কিন্তু কোথাও পাই না। একটা দোকানের সামনে বসে সিগারেটের পর সিগারেট শেষ করছি। এভাবেই কেটে যায় আরও 1 মাস। তোমাকে ঢাকার সবখানেই খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অতবার রাস্তার একপাশে নিচে বসে আছি। তখনই হঠাৎ কেউ এসে সামনে দাঁড়ায়। পা দেখে মনে হচ্ছে একটা মেয়ে। ওপরে তাকিয়ে দেখি তমা। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখটাও কেমন শুকিয়ে গিয়েছে। আমি উঠে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, কোথায় ছিলে তুমি? তোমাকে কোথায় খুঁজিনি আমি? গ্রামে গিয়ে জানতে পারি তুমি নাকি ঢাকায় চলে এসেছো। আর 1 মাস রাস্তায় রাস্তায় ঘুরেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়ি। আমার কথা শুনে প্রিয় আমাকে ছেড়ে দিয়ে কয়েক কদম পিছিয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। প্রিয়কে ঠিকমতো চিনতে পারা যাচ্ছে না। বড় বড় চুলগুলো জট বেঁধে গেছে, মুখে দাড়ি বড় বড় হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কতদিন এই একই পোশাক পরে আছে। তোমাকে ভালো করে দেখতে থাকি। গলায় স্বর্ণের চেন, কানে স্বর্ণের দুল, নাকে নাকফুল, হাতে স্বর্ণের চুড়ি। কি কি বললে তুমি? প্রিয়, আজ 6 মাস হয় আমার বিয়ে হয়েছে, আর শ্বশুর বাড়িতেই আছি। স্বামীর সাথে সংসার করছি আজ 6 মাস। তোমার কথা শুনে মনে হচ্ছে এটা সত্যি হতে পারে না। আমি স্বপ্ন দেখছি। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে।
প্রিয় আমার কথা শুনে নিজের চোখের পানি মুছে নিচের চুল নিজে টেনে ধরে, চুল থেকে হাত সরিয়ে পকেট থেকে সিগারেট বের করে খেতে থাকে। আমি অন্যদিকে তাকিয়ে আছি। প্রিয় আমার সামনে এসে বসে বলে, তুমি তো বলেছিলে আমি ছাড়া অন্য কারো বউ এই দুনিয়াতে তোমাকে কেউ বানাতে পারবে না, আর আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, আর তুমি বিয়ে করে সংসার করছো। তবে কেন আমাকে কথা দিয়েছিলে? আমার কিচ্ছু করার ছিল না প্রিয়। তুমি আমাদের বাসা থেকে চলে আসার 2 দিন পর ফ্ল্যাশব্যাক। গিয়ে রেডি হয়ে নাও, আমরা আজকেই ঢাকা যাব, আর 3 দিন পর তোমার বিয়ে। আমি তোমাকে বলেছি না আব্বা, আমি প্রিয় ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। জোর করলে আমি নিজেকে শেষ করে দিব। ও তাই? এত বছর তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি এই জন্য? তোমার জন্য তোমার কষ্ট হয় ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। নিজের সুখের কথা না ভেবে তোমার কথা ভাবার এই প্রতিদান দিলে তুমি। তোমার জন্য আমি সবার কাছে ছোট হয়ে যাই, এটাই চাও তুমি? ঠিক আছে, তুমি যাও তোমার প্রিয়র কাছে। তবে মনে রেখো, তুমি এই বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার মৃত্যুর খবর শুনতে পারবে। এবার তুমি ঠিক করো, তুমি কি চাও, নিজের বাবাকে নাকি দুদিনের সম্পর্ক? এখন তুমি বলো আমি কি করতাম? নিজের জন্মদাতা আব্বাকে কিভাবে নিজের সুখের কথা ভেবে মৃত্যুর পথে ঠেলে দেই? ঠিকই করেছ। তা কেমন আছে তোমার স্বামী আর তোমার অহংকারী বাবা? স্বামী ভালো আছে, আর আব্বা 1 মাস আগে মারা গেছে। এখানে আমার কাছে এসেছিলে কি তোমার বিয়ের খবর দেবার জন্য? মাজারে গিয়েছিলাম, বাসায় ফিরছিলাম, রাস্তায় হঠাৎ তোমাকে দেখলাম, তাই কথা বলতে আসলাম। হাতের সিগারেট শেষ হতেই আরেকটা সিগারেট জ্বালিয়ে তোমাকে বলি, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। আর কিছু সময় তুমি আমার সামনে থাকলে আমি তোমাকে যেতে দিতে পারবো না। নিজেকে এইভাবে শেষ করে দিও না, নতুন করে জীবন শুরু করো। ভালো একটা মেয়েকে বিয়ে করে সুখে জীবন কাটাও। পারবো না। আজও অপেক্ষায় আছি আমার প্রিয়তমার জন্য। যদি জানি সে আর আমার নেই, তবুও তার জন্য অপেক্ষা করব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু তোমার এই অবস্থা কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, অনেক শুকিয়েও গিয়েছ। তুমি তো সুখী আছো, তাহলে এমন কেন নিজের অবস্থা? সুখে আছি হে, কতটা সুখে আছি সেটা আমি জানি। আসছি, ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। বলেই তমা হাঁটতে থাকে সামনের দিকে। আমি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি তোমার যাওয়ার দিকে। মাথা নিচু করে বলতে থাকি, তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা? আমার মন খারাপের বিলাপ শোনো এই গাছ ফুল পাখি লতা। এই ধূসর প্রখর জমিনে আমি পথ হারা তোমা বিনে। হঠাৎ একটা বিকট শব্দের সামনে তাকিয়ে দেখি তমা মাটিতে পড়ে আছে। ওর চারপাশটা রক্তে লাল হয়ে আছে। দৌড়ে তোমার সামনে এসে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তমা আমার দিকে ওর রক্তমাখা হাতটা বাড়িয়ে দিল। আমি তোমার সামনে বসে ওকে আমার কোলে শুয়ে দিয়ে কান্না করছি। আমার জীবনের সমস্ত সুখ দুঃখ দূর হয়ে গেল প্রিয়। তোমার কোলে মাথা রাখতে পেরেছি বিদায় বেলায়। নিজের ভালোবাসার মানুষের বুকে থেকে শেষ নিঃশ্বাস নিতে পারছি। এটা সবার ভাগ্যে থাকে না। তোমার কিচ্ছু হবে না। এই প্রিয়কে ছেড়ে তার তমা চলে যেতে পারে না, এটা বলেই আমি তোমাকে কোলে নিতে গেলে তমা বলে, কোনো লাভ নেই, আমার সময় শেষ হয়ে গেছে প্রিয়। তোমার আমার পথ চলা এখানেই শেষ এই পৃথিবীতে। যদি আবার জন্ম নিয়ে এই পৃথিবীতে আসি, তবে সেই জন্মে তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তমা। তোমার রেখে যাওয়া এত কষ্ট নেই আমি বাঁচব কি করে? এই যে মৃত্যুর থেকেও আরো বেশি যন্ত্রণাদায়ক। সবার ভালোবাসা কি পূর্ণতা পায় বলো? আমাদের ভালোবাসা না হয় অপূর্ণই থেকে গেল। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়, আমাকে একটু তোমার বুকে জড়িয়ে ধরবে? আমি তোমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি, কান্না করছি তোমাকে বুকে নিয়ে। কিছু সময় পর তমা আমাকে ছেড়ে দিয়ে ঢলে পড়ে। আমি বুক থেকে তোমাকে তুলে দেখি ও চোখ বন্ধ করে রয়েছে। চিৎকার করে কান্না করছি তোমাকে বুকে নিয়ে। রাস্তার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। তমা ওঠো না, শুনতে পাচ্ছ না?
এই তো মা, আমার আর্তনাদ কি তুমি শুনতে পাচ্ছ না? আমার সৃষ্টিকর্তা কেন আমাদের সাথে এমনটা করলো? সৃষ্টিকর্তা কি তোমার আর আমার মিলনটা লিখতে পারতো না? কেন এতটা নিষ্ঠুর হলো সৃষ্টিকর্তা আমাদের সাথে? প্রিয় আর তমার কাহিনী শুনে চোখে পানি টপ টপ করে পড়ছে। আমরা 3 বান্ধবী ঘুরতে ঘুরতে নেতাইগঞ্জে ঘুরতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ যায় একটা কবরস্থানে। 80 বছরের একজন বৃদ্ধ লোক একটা কবরের পাশে বসে আছে। চুলগুলো ঘাড়ে অনেকটা নিচে, মুখ ভর্তি দাড়ি, চুল আর দাড়ি সাদা হয়ে আছে, শরীরের চামড়া কুঁকছে গেছে। লোকটার পাশে বসে লোকটাকে জিজ্ঞেস করি কার কবরের পাশে বসে আছে। তখন লোকটা তার জীবন কাহিনী আমাদের বলে। 3 জন কান্না করছি। প্রিয়তমার কাহিনী শুনে নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি। শেষে এতটা কষ্ট হবে বুঝতে পারিনি। আজও সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে আছে, সেটা প্রিয় আর তমাকে না দেখলে জানতাম না। সত্যি ঈশ্বর কি প্রিয় আর তমার মিলন লিখতে পারতো না? প্রিয় বসা থেকে উঠে দাঁড়াই, পুরো শরীর কাঁপছে তার, বয়সের ভারে কুঁজো হয়ে গেছে, কিন্তু আজও তার ভালোবাসা একটুও কমেনি তার তমার জন্য। কাঁপা কাঁপা পায়ে 1 পা 2 পা করে হেঁটে চলে যাচ্ছে প্রিয়। 3 জন চোখের পানি মুছে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। ভালোবাসলে প্রিয় আর তমার মতো বাসুন। সবাই ভালো থাকুন, আর ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলো। আল্লাহ হাফেজ। তুমি আমার সাথে যাবা কিনা বলো? বললাম তো যাব না, তুমি চলে যাও। আইশু, আমি ভালো করে বলছি, চলো আমার সাথে। আমার নাম আয়শু না, আশা। আর আমিও ভালো করে বলছি তুমি চলে যাও, আমি তোমার সাথে যাব না। কি কিছু বুঝতে পারছেন না তো? ভাবছে এ আবার কি শুরু হলো? একজন বলছে চলো, আর একজন বলছে যাব না। সব কিছু বুঝিয়ে বলছি। চলুন 10 পিছন থেকে ঘুরে আসি, আজ থেকে 10 দিন আগে। জীবন উঠ, 9টা বেজে গেছে। তুই না আজকে রসুলপুর যাবি, আর 1 ঘন্টা পর তোর বাস ছেড়ে দিবে। পরে বলিস না আমি আগে কেন তোকে ডেকে দিলাম না। আম্মুর কথা শুনে এক লাফে উঠে বসি। মাথার পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখি 9:05 বাজে। ও শিট, আম্মু আরেকটু আগে ডাকবে না? দেখি সরো, আমার লেট হয়ে গেছে। নয়ন আমাকে আজকে হয়তো মেরেই ফেলবে বলেই বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে আসি। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। একদিনও সময় মতো উঠবে না, আর সব দোষ দিবে আমার ঘাড়ে। এখন দৌড়ে দৌড়ে সব কিছু করবে। ব্রাশ করে কোনো রকম গোসল করে বের হয়ে যাই। চলুন চেঞ্জ করতে করতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি জীবন চৌধুরী, লেখাপড়া শেষ করে আব্বুর অফিস দেখাশোনা করছি। রসুলপুর আমার বেস্ট ফ্রেন্ড নয়নের বাড়ি, আর 2 দিন পর ওর বোনের বিয়ে। আমাকে আর অনেক আগেই যেতে বলেছে, কিন্তু অফিসের কাজের জন্য সময় করে উঠতে পারেনি। আব্বুকে কিছুদিন অফিসে বসতে বলে সময় নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেডি হওয়া হয়ে গিয়েছে। কি পরেছি সেটাই তো বলা হলো না। শুনেছি ফর্সা মানুষকে নাকি ব্ল্যাক রঙে আরও বেশি সুন্দর লাগে, তাই একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট পরেছি। হাতে রোলেক্সের কালো ঘড়ি। হাত দিয়ে চুলগুলো স্ট্রেট করে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসি। কাল রাতেই ব্যাগে কিছু ড্রেস ভরে রেখেছিলাম। নিচে আসতেই আম্মু বলে, কিরে, বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছিস নাকি নিজে বিয়ে করতে যাচ্ছিস? কি যে বলো না আম্মু, বিয়ে করতে গেলে তোমাদের সাথে নিয়ে যেতাম না? এভাবে রেডি হয়েছিস, যে কোনো মেয়ে দেখলে তো সোজা তোর প্রেমে পড়ে হাবুডুবু খাবে। অবশ্য আমার জন্য ভালো হবে, তোকে বিয়ে করে আমার সাথে গল্প করার জন্য কাউকে তো পাবো। তুমি যে কি বলো না আম্মু, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? না বাবা, তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? এখনো তো তোমার নাক টিপলে দুধ বেরোয়। বুঝতে পারলাম হালকার উপর অপমান করে দিল। কিছু না বলে টেবিলে বসে পড়ি। আম্মুর হাতে কয়েক লোকমা খাবার খেয়ে বাসা থেকে বের হবার সময় আম্মু বলে, জীবন শুন বাবা, লেট হয়ে যাচ্ছে আম্মু, আর 10 মিনিট পর বাস ছেড়ে দিবে। নিজের খেয়াল রাখিস,
আর সময় মতো খাবার খেয়ে নিস। বিয়ে শেষ করে আর লেট করিস না, চলে আসিস। আমি ঠিক আছে বলে আম্মুর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। ড্রাইভার আঙ্কেল গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসি বাস স্টেশনে। গতকালকে টিকিট কেটে রেখেছি, আর তাই এসে সোজা বাসেই উঠে পড়ি। একটু পরেই বাস রওনা দেয় রসুলপুরের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পর এসে পৌঁছাই গন্তব্যে। নয়ন বাস স্টেশন থেকে আমাকে রিসিভ করে। তারপর সবার সাথে কুশল বিনিময় করে নয়নের রুমে এসে শুয়ে আছি। ক্লান্ত তুই অনেক? না, ঠিক আছি। কেন, কোথাও যাবি নাকি? আমাদের পাশের গ্রামে যাব নীলার বান্ধবী আশাকে আনতে। দেখতে কেমন রে নীলার বান্ধবী? তুই জিজ্ঞেস করছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। শহরের তো সুন্দর সুন্দর মেয়েদের রেখে গ্রামের মেয়েকে পছন্দ হবে না। ছোট থেকেই তো শহরে আছি, কই এখনো কোনো মেয়েকেই তো পছন্দ হলো না। আচ্ছা চল আমার সাথে, আশাকে দেখ আগে, যদি পছন্দ হয় আমি সবকিছুর ব্যবস্থা করে দিব। ঠিক আছে, চল যাই বলেই দুই বন্ধু বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। কিছু পথ হাঁটার পর চলে আসি আশা নামের মেয়েটার বাসায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার সাথে এটা কে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। ওর নাম জীবন, আমার বেস্ট ফ্রেন্ড। নীলার বিয়ের জন্য এসেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো। নয়ন মেহমানকে নিয়ে ভিতরে আয়। নয়নের সাথে বাসার ভিতরে এসে বসি। কিছু সময় পর একটা মেয়ে হাতে করে 2 কাপ কফি নিয়ে আসে। মেয়েটাকে দেখেই তো আমি ফিদা। শ্যাম বর্ণের একটা মেয়ে, চুলগুলো বেশ খানিকটা বড়, টানা টানা দুটি চোখ, আর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, আর বাঁশির মতো নাক। চোখ যেন সরাতেই পারছি না মেয়েটার দিক থেকে। নয়ন ভাইকে কফি দিয়ে ওনার সাথে আসা লোকটার দিকে কফি এগিয়ে দিই, কিন্তু লোকটা কফি ধরছে না। লোকটার দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জা শরম কিছু নেই নাকি লোকটার? কিভাবে তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে আমাকে কত বছর ধরে চেনে। নয়ন ভাই আলতো করে লোকটাকে ধাক্কা দিতেই লোকটা হকচকিয়ে ওঠে। লাজুক একটা হাসি দিয়ে আমার হাত থেকে কফি নেয়। আমি ভিতরে চলে আসি। কি বন্ধু, চোখই তো সরছিল না। লাভ এট ফার্স্ট সাইট নাকি? তাই তো মনে হচ্ছে। মনটা মনে হয় অবশেষে চুরি হয়েই গেল। এক দেখাতে এই অবস্থা? বন্ধু, 1000বার দেখাতেও কাউকে ভালো লাগে না, আবার এক দেখাতেই কেউ কেউ মন চুরি করে নিয়ে যায়। বন্ধু আমার কবি হয়ে গেছে দেখছি। ওখানে গিয়ে বেশি ঘোরাঘুরি করবি না, আর নীলার বিয়ের দিন চলে আসবি। নয়নকে বলবি তোকে দিয়ে যেতে। মা, তুমি এমনভাবে বলছো মনে হয় আমি কিছু চিনি না। ছোট থেকে এখানে বড় হয়েছি। এখনো তুই ছোট নেই। আচ্ছা, সন্ধ্যা হবার আগে আগে চলে যা। মাথা নেড়ে জামা কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হই। নয়ন, আশাকে দেখে রেখো বাবা। আপনি চিন্তা করবেন না আন্টি, আশা আমার কাছে ঠিক নীলার মতোই। এই যে বোনকে সাথে করে নিয়ে যাচ্ছি, বিয়ের পর আবার সাথে করে দিয়ে যাব। মা মাথা নাড়ে। নয়ন ভাই আমার হাত থেকে ব্যাগ নিয়ে নেয়। 3 জন হাঁটতে থাকি। মাঝে মাঝে আর চোখে লোকটার দিকে তাকিয়ে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে হাঁটছি। হঠাৎ নয়ন ভাইয়ের কল আসে। কিছু সময় কথা বলে ওনার বন্ধুকে বলে, জীবন, আমাকে একটু বাজারে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তুই আশাকে নিয়ে বাসায় যা। আশা, আমার বন্ধুকে তুমি বিশ্বাস করতে পারো। আশা মাথা নাড়ে। নয়ন আমার হাতে ব্যাগ দিয়ে উল্টো পথে হাঁটতে থাকে। ব্যাগ আমাকে দিন, আমি নিচ্ছি। সমস্যা নেই, আমিই নিচ্ছি। তুমি মেয়ে মানুষ হয়ে কষ্ট করবে আর আমি সেটা দেখব। আমার ব্যাগটা এতটাও ভারী নয় যে আমার নিতে কষ্ট হবে। তুমি নাও আর আমি নেই, একই তো কথা। আচ্ছা এসব ছাড়ো, আগে বলো তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? লোকটার কথা শুনে আমি রীতিমতো অবাক। চেনা নেই জানা নেই এসব কথা আপনাকে কেন বলবো? কোনো কারণ আপাতত নেই, তবে পরে হতেও তো পারে। আগে পরে কখনো কোনো কারণ হবে না। লেট হয়ে যাচ্ছে, চলুন। বলেই আশা হাঁটতে থাকে।
কি আর করব, আমিও পিছনে পিছনে হাঁটতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি বাসায়। আশা ওর ব্যাগ নিয়ে নীলার সাথে ভিতরে চলে যায়। আমিও নয়নের রুমে এসে শুয়ে থাকি। খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। নীলার সাথে কিছু সময় ফজলামো করে আন্টির কাছে এসে কুশল বিনিময় করি। উঠোনে বাচ্চার দুষ্টুমি করছে, আমিও এসে ওদের সাথে যোগ দিই। মাঝে মাঝে চোখ পুরো বাসায় বোলাচ্ছি। নয়ন ভাই কি নাম বলল জানি লোকটার? হ্যাঁ, মনে পড়েছে, জীবন। ওনাকেই খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। সত্যি বলতে ওনাকে প্রথম দেখেই ভীষণ ভালো লেগেছে, আর ওনার অমন করে আমার দিকে তাকিয়ে থাকা ভীষণভাবে মুগ্ধ করেছে আমাকে। রাতে সবাই খাবার খেয়ে বাড়ির উঠোনে বসে আছি। নয়ন আর আমি একটু দূরে বসে আছি। আশা নীলার পাশে বসে কথা বলছে। আমি আর চোখে একটু পরপর আশার দিকে তাকাচ্ছি। একটা বিষয় লক্ষ্য করছি, আশাও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। আশার সাথে চোখাচোখি হতেই আমি অন্য দিকে তাকিয়ে ফেলি। মাথা নিচু করে মিটমিট করে হাসছি। জীবন আর চোখে আমার দিকে তাকায়। আচ্ছা, এত মেয়ে থাকতে উনি আমার দিকে কেন এভাবে তাকিয়ে থাকে? উনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, শহরে থাকে শুনেছি। আমার মতো গ্রামের একটা মেয়েকে নিয়ে উনি কি কিছু ভাবতে পারে? পরের দিন দুপুরে সবাই পুকুরে গোসল করতে এসেছি। সমস্যা হলো আমি সাঁতার জানি না। নীলা আর আশা পুকুরের মাঝখানে চলে গিয়েছে সাঁতরাতে সাঁতরাতে। পুকুরে নামবো? আমি তো সাঁতার জানি না। তোকে মাঝখানে যেতে কে বললো? সিঁড়ি আছে, এখানে দাঁড়িয়ে গোসল করে নে। আমি ঠিক আছে বলে কয়েকটা সিঁড়িতে নেমে গোসল করছি। ছোট বাচ্চাদের মতো সিঁড়িতে কি করেন? আসেন এখানে। আমার পুকুরে গোসল করার অভ্যাস নেই, তাই কোনো রকমে গোসল করে চলে যাব। অভ্যেস নেই নাকি সাঁতার জানেন না? এমন করে পচিয়ে দিল, কিন্তু ইগো হার্ট করার কিছুই নেই। জীবনে ভুল করেছি। ভুলে যাস না তুই সাঁতার জানিস না। কোনো রকমে কয়েকটা ডুব দিয়ে উঠে পড়ি। সন্ধ্যা হয়ে গেছে, উঠোনের সবাই কাজ করতে ব্যস্ত। নয়ন ভাই আর জীবন নীলার গায়ে হলুদের স্টেজে ফুল দিয়ে সাজাচ্ছে। নয়ন ভাই শুধু ফুল এগিয়ে দিচ্ছে, বাকি যা করার জীবনই করছে। আমি ওনার দিকেই তাকিয়ে আছি। স্টেজ সাজানো হয়েছে। তারপর রুমে চলে আসি। ড্রয়ার থেকে গোলাপ ফুলটা বের করে হাতে নেই। স্টেজ সাজানোর আগেই একটা গোলাপ রেখে দিয়েছিলাম। রুম থেকে বের হতেই দেখি আশা বাহির থেকে রুমে যাচ্ছে। আমি আশাকে ডাকি। আশা আমার সামনে এসে বলে, জি বলুন, কেন ডেকেছেন? উনি আমার দিকে গোলাপ এগিয়ে দিয়ে বলে, বিউটিফুল রোজ ফর বিউটিফুল গার্ল। আমি আপনার থেকে কেন এই ফুলটা নিব? বন্ধু হিসেবেই না হয় নাও। আপনি আমার বন্ধু হলেন কবে? এই যে এখন থেকে। এখন বন্ধু, পরে প্রপোজ করবেন। ছেলেদের ভালো করে চেনা আছে আমার। তুমি কজন ছেলেকে চিনো আমি জানি না। আমি বাকি সবার মতো বিরক্ত করা লোক নই। বন্ধু হতে চেয়েছি তোমাকে, ভালো লাগে সেজন্য। আর সত্যি বলতে তোমাকে প্রথম দেখার পরেই তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবতে ভালো লাগে। তোমাকে দেখতে ইচ্ছে করে সারাক্ষণ। তুমি আশেপাশে থাকলে খুব ভালো লাগে। আর আমি তো তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি পড়বে কি না সেটা তোমার ইচ্ছে। কাল নীলার বিদায়ের পর তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। বলেই আমার হাতে ফুল দিয়ে চলে যায়। কি লোক রে বাবা, একটুও লজ্জা নেই? এত সহজে সোজাসাপটাভাবে আমাকে প্রপোজ করে চলে গেল। আবার বলে কালকে উত্তর দিতে হবে। দেব না উত্তর, দেখি কি করেন। বলেই আমিও নীলার রুমে চলে আসি। নীলাকে সাজানোর জন্য বিউটি পার্লারে নিয়ে গেছে। হাতে থাকা ফুলটা বেডে রেখে দরজা বন্ধ করে নিই। গায়ে হলুদের শাড়ি পরে হালকা মেকআপ করে ম্যাচিং করে চুড়ি, কানের দুল, কপালে টিপ, গলায় ছোট হালকা পাথরের হার পরে রুম থেকে বের হতে গেলেই হঠাৎ জীবনের দেওয়া গোলাপের কথা মনে পড়ে। ফুলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। উঠোনে সবাই বসে আছে। আমি জীবনকে খুঁজছি। খুঁজতে খুঁজতে দেখি স্টেজের পিছনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। খুব কৌতূহল জাগলো কার সাথে কথা বলছে জানার। কিছুটা পিছনে খুব সাবধানে গিয়ে দাঁড়িয়ে কথা শুনতে থাকি। একটু পর মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা,
তা কোনো বৌমা পছন্দ হয়নি ওখানে? হয়েছে, তবে এখনও ওর দিক থেকে কি বুঝতে পারছি না। হ্যাঁ না কিছুই বলেনি। আমার অমন রাজকুমারের মতো ছেলেকে কেউ না বলতেই পারবে না, তা দেখতে কেমন? কিছুদিন পর আসতেই তো হবে, তখন সামনাসামনি দেখে নিও। আচ্ছা তাই হবে, তাহলে এখন রাখি, তাড়াতাড়ি চলে আসিস। আমি ঠিক আছে বলে পিছন ঘুরে দেখি আশা আমার পিছনে দাঁড়িয়ে আছে। তুমি লুকিয়ে আমার কথা শুনছিলে? লুকিয়ে কথা শোনার কি আছে? আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা বুঝলাম, তা এখানে কি আমাকে খুঁজতে আসছো? ফুলটা কি করব বুঝতে পারছি না, তাই ফেরত দিতে আসলাম। সত্যি ফিরিয়ে দিবে? তাহলে কি করব আপনি বলুন। তোমার চুলে পড়তে পারো। তাহলে পরিয়ে দিন আপনি নিচের হাতে। আমি মুচকি হেসে আশার হাত থেকে ফুলটা নিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়াই। এরপর আশার খোপায় ফুলটা গেঁথে দেই। আশা আমার দিকে ঘুরে বলে, আপনার হাতে ফুল কেটেছি বলে আবার ভাববেন না আমি আপনার প্রেমে পড়ে গেছি। প্রেমে তো তুমি আমার পড়েছ। মিষ্টি ঠোঁট দুটি দিয়ে মিথ্যা কথা আসলেও তোমার চোখ তোমার মনের কথা বল দিচ্ছে। আচ্ছা চোখের ভাষাও পড়তে পারেন তাহলে? এর আগে কারো চোখে তাকায়নি, আর কারো চোখের ভাষা পড়তেও ইচ্ছে হয়নি। তুমি আমার জীবনের প্রথম মেয়ে, যাকে দেখে নিজের আপন মানুষ মনে হয়েছে। মিথ্যুক, এই একই কথার কজন মেয়েকে বলেছেন? আর কাউকে বলেনি, সত্যি বলছি। আপনি শহরের বাবু, আমি গ্রামের মেয়ে। শুনেছি শহরের ছেলেরা গ্রামে এসে মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে কিছুদিন, তারপর চলে যায় কষ্ট দিয়ে। আমি কষ্ট পেতে রাজি নই। সব শহরের ছেলেরা কি এক? তবে তুমি চাইলে আমরা কোনো রিলেশনে যাব না। আমার আব্বু আম্মুকে নিয়ে এসে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দেই। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? এত অল্প সময়ের কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? ভালোবাসতে মাস বছর যুগ লাগে না, এক পলকেও ভালোবাসা হয়ে যায়। আমি কিছু না বলে জীবনকে শক্ত করে জড়িয়ে ধরি। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি হারাতে চাই না। আপনি তাকেই ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে, তাকে নয় যাকে আপনি ভালোবাসেন। বাণীতে আবির আসিফ। আশা হুট করে আমাকে জড়িয়ে ধরায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে যাই, আর নিজেকে সামলে আমিও আমার বুকে আশাকে আঁকড়ে ধরি। কিছু সময় পর আশাকে বুক থেকে তুলে ওর কপালে চুমু দেই। আশা চোখ বন্ধ করে নেয়। এই যে রোমিও জুলিয়েট, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোদের রোমান্স কি শেষ হয়েছে? হঠাৎ নয়ন ভাইয়ের কণ্ঠ শুনে দুজন চমকে উঠি। আমি জীবনের পিছনে গিয়ে লুকিয়ে যাই। ইস কি লজ্জা, নয়ন ভাই সব দেখে ফেললো। দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। পরে অনেক সময় পাবি, এখন চল। তিনজন চলে আসি স্টেজের কাছে। দেখতে দেখতে গায়ে হলুদ বিয়ে সম্পন্ন হয়ে যায়। আশা আজকেই চলে যেত, কিন্তু কাল আমি চলে যাব, সেই জন্য সেও যায়নি। রাত 11টা। পুকুরের ঘাটলায় দুজন বসে আছি। আশা আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে আছে। কি হলো, চুপ করে আছো যে? কালকে না গেলে হয় না? অফিসে অনেক কাজ জমে আছে, আব্বু এখন একা সব কিছু সামলাতে পারবে না। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি চলে আসব, আর সাথে করে আব্বু আম্মুকে নিয়ে এসে তোমাকে আমার বউ করে নিয়ে যাব। আমার খুব ভয় করছে। তুমি সত্যি আসবে তো? তোমাকে ভীষণ ভালোবাসি জীবন। আমিও তোমাকে খুব ভালোবাসি আশা। বলেই আশার দিকে তাকিয়ে দেখি ওর চোখ থেকে পানি পড়ছে। কি হলো, তোমার চোখে পানি কেন? আমার জীবনের হার জিত সব কিছুই তুমি। আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো। আমি তাহলে মরেই যাব। তুমি, আমি আর আমাদের ছোট্ট একটা সংসার, ব্যাস। এই এক জীবনে এর চেয়ে বেশি আর কিছুই চাই না। এই এক জীবনে এইটুকু স্বপ্ন পূর্ণ করো। পরের দিন সকালে জীবন ঢাকা চলে যায়। আমিও চলে আসি বাসায়। কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু কেমন এলোমেলো লাগছে।
মা এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বোলায়। আমি মায়ের দিকে তাকাতেই মা বলে, কিরে মা, কি হয়েছে তোর? নীলাদের বাসা থেকে আসার পর থেকে দেখছি কেমন আনমনে বসে থাকিস। কই কিছু হয়নি তো মা। আমি তোর মা, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। কি হয়েছে? কারো প্রেমে পড়েছিস? আমি মাথা নিচু করে একবার মাথা ওপর নিচ করি। মা আমার থুতনিতে হাত রাখে, মাথা উপরের দিকে তুলে বলে, ছেলেটাকে বাসা কোথায়? নয়ন ভাইয়ের সাথে আমাদের বাসায় একটা ছেলে এসেছিল না, ও। ও তো শহরের ছেলে, তুই শেষে একটা শহরের ছেলের সাথে সম্পর্কে জড়ালি? জীবন বাকি ছেলেদের মতো না মা। ও বলেছে খুব তাড়াতাড়ি ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবে। ছেলেটাকে আমরা চিনি না, জানি না ভালো নাকি মন্দ জানি না, তোকে কিভাবে ওই ছেলের হাতে তুলে দেই? নয়ন ভাইয়ের মুখে শুনেছি জীবন অনেক ভালো। নয়ন ভাই তো জীবনের অফিসেই চাকরি করে। তোমার মনে নেই নীলা অপারেশন হয়েছিল? নয়ন ভাইয়ের বন্ধু সব খরচ দিয়েছিল। জীবনের সেই বন্ধু নয়ন ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, ও যদি ওর বাবা মাকে রাজি করে নিয়ে আসে দেখছি আমি। তুই এখন এই চিন্তা বন্ধ করে আগের মতো হাসি খুশি থাক। বলেই মা চলে যায়। মনটা অনেক হালকা লাগছে। খুব চিন্তায় ছিলাম মাকে কিভাবে জীবনের কথা বল। আম্মু, কেমন আছো তুমি? আমার রাজকুমার আমার কাছে ফিরে এসেছে, আমি কি খারাপ থাকতে পারি? যা গিয়ে চেঞ্জ করে আয়, আমি তোর খাবার দিচ্ছি। ওসব পরে হবে, আগে এখানে বসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা, কথা শুনবো তো, আগে ফ্রেশ হয়ে আয়। কতটা পথ জার্নি করে আসছিস? তাতে কিছু হবে না, তোমাকে কথাটা না বললে শান্তি হচ্ছে না। আচ্ছা বল, কি বলবি? আগে একটা ছবি দেখো বলেই আমি মোবাইলটা বের করে আশার একটা ছবি দেখিয়ে বলি, মেয়েটা কেমন আম্মু? খুব সুন্দর। এটাই কি সেই মেয়ে যার কথা বলেছিলি? আম্মু, এখন কবে যাবে বলো তোমার বৌমাকে আনতে? খুব তাড়াতাড়ি যাব, এবার তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 8টা বাজে, আর স্ক্রিনে 30টার ওপরে মিস কল আশার নাম্বার থেকে। সাথে সাথেই কলটা ব্যাক করি। মনে হলো আশা আমার কলের জন্যই অপেক্ষা করছিল। সাথে সাথেই কলটা রিসিভ করে। এই কুত্তা শয়তান, কতবার কল করেছি তোমাকে, কল কেন রিসিভ করনি? ঘুমিয়ে পড়েছিলাম, মাত্র উঠেই দেখলাম। বাসায় পৌঁছে একটা কল করে বললে হতো না? সরি ম্যাম, ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। মনে থাকে যেন। আচ্ছা শোনো, আমি মাকে আমাদের ব্যাপারে সব বলেছি, মা রাজি। আমিও বাসায় এসে আম্মুকে সব বলেছি। আম্মু বলেছে খুব তাড়াতাড়ি তোমাদের বাসায় আসবে। দুজন আরও অনেক সময় কথা বলি, এরপর কল কেটে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। 2-3 দিন খুব ভালোই কথা হয় আমাদের, কিন্তু তারপর হঠাৎ করে কি হয় জীবনের জানি না। কল করলে রিসিভ করে না, আর নিজে থেকেও কল করে না। 10 বার কল করলে একবার রিসিভ, তাও 2-3 মিনিট কথা বলে কাজ আছে বলে রেখে দেয়। জীবনের এতটা চেঞ্জ মানতে পারছি না। এভাবেই কেটে যায় আরও 7 দিন। বিকেলে মন খারাপ করে উঠোনে বসে আছি। হঠাৎ দেখে জীবন সাথে দুজন কারা যেন। আমি দৌড়ে গিয়ে জীবনকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আরে কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তুমি খুব পচা, আমাকে অনেক কষ্ট দিয়েছো, খুব বাজে তুমি। আচ্ছা পরে বকো, সাথে আব্বু আম্মু আছে তো, তারা দেখছে। আমি আব্বু আম্মুর কথা শুনে জীবনকে ছেড়ে তাদের পা ছুঁয়ে সালাম করি। এরপর সবাইকে নিয়ে বাসার ভিতরে চলে আসি। মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। মা সবাইকে নিয়ে বসে কথা বলতে থাকে। আমি চলে আসি চা বানাতে। সব কিছু তো জানেন মনে হয় বিয়ান। আমরা আসছি বৌমাকে নিয়ে যেতে। আজকে কাবিন করে সাথে করে নিয়ে যাব, ঢাকা গিয়ে অনুষ্ঠান করব। আমাদের একমাত্র মেয়ে বিয়ান, এভাবে খালি হাতে কি করে পাঠাই কোনো আয়োজন ছাড়া? আয়োজন হবে তো বিয়ান, সব কিছু আমাদের বাসায় হবে। আপনি বিআইকে নিয়ে চলে আসবেন, আর যত আত্মীয়রা আছে তাদেরও। বৌভাতের দিন বড় করে আয়োজন করব।
সেটা ঠিক আছে বিয়ান, মানুষ তো কত কথা শোনাবে। মানুষের কথা শুনে লাভ নেই বিয়ান, আমরা আত্মীয়তায় আবদ্ধ হব, আমরা রাজি থাকলেই সব ঠিক। আন্টি আর আপত্তি করে না। আশা চা নিয়ে আসে। আমি আশার দিকে তাকিয়ে আছি। আন্টি আশাকে নিয়ে ভিতরে চলে যায়। অল্প সময়ের মধ্যে যেটুকু আয়োজন করা যায় করেছে। কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে চলে যায়। বিদায়ের সময় আশা বলে যাব না। কেন মা, কি হয়েছে? আম্মু আপনিই বলুন তো, লাস্ট 7 দিন ও আমার কল রিসিভ করেনি, আর নিচে থেকেও কল করেনি। আমি কলের পর কল করেছি কিন্তু কল রিসিভ করেনি। আমি কেন যাব ওর সাথে? আমাকে সেটা বুঝিয়ে বললেই হতো। এখন আমি যাব না মানে যাব না। তাও তো ঠিক। কিরে, তুই বৌমার কল রিসিভ করিসনি কেন? আম্মু, অফিসে কাজের চাপ ছিল, তুমি তো জানো। বিয়ের সম্পূর্ণ হবার পর এই কথা? ভালো করে বলছি, চলো। না আমি যাব না, তুমি আমাকে কষ্ট দিয়েছো। এবার বুঝলেন তো প্রথমে ওই কথার মানে? জীবন সবার দিকে তাকিয়ে হুট করে আমাকে কোলে তুলে নেয়, সবাই হাসতে থাকে, আমি জীবনের গলা জড়িয়ে ধরে আছি। জীবন আমাকে নিয়ে হাঁটতে থাকে আর আমি আমার বরের গালে কিস করতে থাকি। বড়ই কাজটি মোড়লো। আমাদের গল্পটা এখানেই শেষ হলো। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।